তিনি একজন এই মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, মন্টু ভাইয়ের পরিবারের সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী বন্ধুগণ, আমি শুরুতেই মন্টু ভাইয়ের সংগ্রামী স্মৃতির চোখে আমাদের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানাই। একটা খুব পুরনো কথা আছে, কোন যুদ্ধ যখন শুরু হয় রাজনীতিটা শুরু থেকে অস্ত্র চলে, বড় লোকেরা লুটি দিয়ে তারা সাহায্য করে, তারা যোগান দেয়, আর গরিবেরা নিজেদের সন্তানদেরকে তুলে দেয় যুদ্ধের জন্য। যুদ্ধ যখন শেষ হয় তখন কি হয়? তখন রাজনীতিকরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়, আর গরিবরা খাবারের দাম বাড়িয়ে দেয়। পরে কথা একটু গুরুত্বপূর্ণ, আর গরিবেরা যুদ্ধে নিহত সন্তানদের কবর খুঁজে বেড়ায়। গভীর বেদনার কথা এবং সারা দুনিয়ার ইতিহাসের একটা গভীর সত্য কথা এটা। মন্টু ভাই কথাটা বললাম, মন্টু ভাই এই জনবান্ধব নেতা। মুক্তিযুদ্ধের পরে, মুক্তিযুদ্ধের পরবর্তী কালে তিনি এই কেরানীগঞ্জ বৃহত্তর ঢাকার অঞ্চলে প্রায় 3 বছর তুল্য মানুষ। তিনি প্রতিটা কর্মী, তার সহকর্মী, তার যারা লড়াই যোদ্ধা, তার সাথী, তিনি তাদের সাথে একাত্ম ছিলেন। তিনি অন্য অনেক রাজনীতিকদের মতন তিনি তাদেরকে ভুলে যান। প্রতিটা পরিবার, প্রতিটা যারা সন্তান হারিয়েছেন, আপনজন হারিয়েছেন, তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন, খবর নিয়েছেন। ফলে এই মানুষ কেবলমাত্র বীর মুক্তিযোদ্ধা বললে তাকে সম্পূর্ণটা বলা হবে। অসাধারণ বড় বুকের মানুষ, বড় বুক ছিল বড়, আবার বড় মনের মানুষ। আর দুর্ভাগ্যজনক ভাবে যেখানে ডক্টর আছেন, যে দুজন হাসপাতালে মারা যায়, আমরা প্রায় ডক্টর বলছিলেন 70 দশকের 60 দশকের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে কথা বলছি। আর তিনি ছিলেন এই স্বৈরতন্ত্র অফিসার, তখন আইয়ুব ইয়াহিয়া স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের একজন প্রতীক। তারপরে মুক্তিযুদ্ধ, পরবর্তী ইতিহাস, আমাদের রাজনীতির ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ চরিত্র মোস্তফা মাহমুদের মন্টু। দুর্ভাগ্যজনকভাবে আমাদের মুক্তিযুদ্ধকে শেষ পর্যন্ত যেমন একটা দল, একটা পরিবার, কয়েকজন ব্যক্তি একটা কাহিনীকে পরিণত করা হয়েছে। অধিকাংশ যে মুক্তিযোদ্ধা তারা যেমন ইতিহাসে আলোচিত পাননি, মর্যাদা পাননি, সম্মান পাননি, প্রয়োজনীয় স্বীকৃতি পাননি, মন্টু ভাই তার মতো উন্নত। একইভাবে এবার 24-এর যে গণজাগরণ, গণঅভ্যুত্থান, এটাকেও মুক্তিযুদ্ধের যেমন একটা গণযুদ্ধকে একটা পরিবারের বীরত্বের কাহিনী হিসাবে তুলে ধরা হচ্ছে, একইভাবে এবার একটা গণঅভ্যুত্থান করছে কয়েকজনের এটা বীরত্বদণ্ডের সংগ্রাম। যে লড়াইটা ছিল 16 বছর 34 দিনে, সকল রাজনৈতিক দল এবং সমাজের প্রায় সকল মানুষ জানবাদী লড়াই, এবং যে লড়াই 36 দিনে যে লড়াই সবাই অংশ নিয়েছে, এই লড়াই তো মুক্তিযুদ্ধের ঘটনা। এবার এই ইতিহাসটাকে রূপকথায় প্রদর্শিত করা পরে শেখানোর জন্য মন্টু ভাইয়ের করে গণফোরাম আপনারা তার একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক জীবনী তৈরি করতেন। আমি আজকে অনুরোধটা করতে চাই, আপনারা এখানে যে ছোট্ট একটা বই লিখেছেন, এখানে লিখছিলেন এটা মন্টু ভাইয়ের লড়াইয়ের কোনো চিত্র না, এটা খন্ডাংশ, এটাকে বলা যাবে না। সুতরাং আশা করি এই দায়িত্বটা গণফোরাম আপনারা দায়িত্ব নেবেন, এবং মন্টু ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীর আগে আমরা একটা স্মারকগ্রন্থ মন্টু ভাই করে দেখতে চাই। এটা মন্টু ভাইয়ের জন্য কোনো কিছু চায় আসে না, কিন্তু মন্টু ভাইয়ের লড়াইটা এই প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য বীরেরা বেঁচে থাকলে তাদের এই আদর্শের উত্তরাধিকার। সর্বশেষ লাইন যেটা আপনারা এখানে লিখেছেন, মন্টু ভাইয়ের কথা লিখেছেন, দেশের জন্য লড়াই করো, আদর্শের জন্য বাঁচো। পৃথিবীতে আপনার রক্তের জন্য বেশি মানুষ জীবন দেয়, অধিকাংশ মানুষ জীবন দিয়েছে আদর্শের জন্য। আপনারা জানেন মন্টু ভাই সে আদর্শটাকে তিনি লালন করেছেন শেষ পর্যন্ত।
আমি এখনকার যে পরিস্থিতি সেটা বলতে চাই যে এই মুহূর্তে আমাদের মনটা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা দেশের পরিস্থিতি একটা অনিশ্চিত জায়গায় মনে নিচ্ছে কিনা আপনাদের মতো আমরা গভীরভাবে আমরা খুবই উদ্বিগ্ন। এবং গত দেখছি এবং গত প্রায় 1 বছর ধরে প্রায় গণমাতের মাল মনে করে বাংলাদেশটাকে যেভাবে এই বিদ্যমান যে সরকার আমাদের সমর্থিত সরকার সেই সরকারের ছত্রছায়া থেকে কিভাবে আজকে মানুষের স্বপ্নটাকে প্রায় হতাশায় পরিণত করা হচ্ছে, দুঃস্বপ্নে পরিণত করা হচ্ছে এবং আওয়ামী ফ্যাসিবাদী জমানার কথা নতুন করে আবার মানুষের মনে করিয়ে দিচ্ছে। এটা আমাদের জন্য বিব্রতকর, লজ্জার রাজনীতি করা যায়। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন মত সন্ত্রাস বরখাস্ত করা হবে, তবে এতদিন ধরে এটা বরখাস্ত করে এসেছেন, এতদিন ধরে এগুলোকে আপনারা করতে দিয়েছেন। অথচ সত্য কথা 32 নম্বর থেকে শুরু করে পর্যন্ত যত ভাঙচুর, যতগুলো ঘটনা, অধিকাংশ ঘটনায় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদদে এই ঘটনাগুলো সংঘটিত হয়েছে। এই দায়িত্ব আপনারা অস্বীকার করতে পারবেন, এই দায়িত্ব আপনারা অস্বীকার করতে পারবেন না। এখন বলছেন আমরা মত সন্ত্রাসকে আমরা পূর্ণতা করবো, তারপরে এখন পুরো দেশটাকে একটা আধার নৈরাজ্যের দিকে পুরো দেশটাকে আপনারা এখন ছেড়ে দিয়েছেন এবং এই আধার নৈরাজ্যের অবস্থার সুযোগ গ্রহণ করতে রাজনৈতিক দুর্বৃত্ত বলতেন যারা বিভিন্ন দলের ছত্রছায়া। এবং আমি বলেছি এখন যারা সরকারের চারপাশে আছেন এই 2-3 কিলোমিটারের মধ্যে যাদেরকে দেখছেন 800টা সংগঠন ঘটনাক্রমে হাতের সমাজ বেঁচে গেলে এদের 14 আনাকে রাজপথে গেছে দেখা যেত। এখন তারা সবাই হারিয়ে গেছে, এখন তারা এই বিপ্লবে এখন তারা শেয়ার। এই হলো দুর্ভাগ্যের জায়গাটা। আমরা একটা তো বিপদের মধ্যে আমরা এখন আছি। বাংলাদেশের অভ্যন্তরীণ ঝুঁকিটা ক্রমান্বয়ে বাড়ছে, সরকার সামাল দিতে পারছে না, কোনোভাবে সরকার সামাল দিতে পারছে না। আমরা বলেছি বিচার কাজ দৃশ্যমান হচ্ছে, আমরা বলেছি সংস্কারের ব্যাপারে আমরা ভালো আলোচনা করছি। আজকে আমরা সংস্কারের কমিশনের মিটিং থেকে আমরা এসেছি, বারবার করে বলেছি আমরা যেখানে মূলত মতামত সেখানে তার উপরে দাঁড়িয়ে জুলাই মাসের মধ্যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করতে চাই। বাকিখানে সরকারের প্রশাসন প্রস্তুতি মেহরবানি করে সরকার ছেড়ে কথা বলেন এবং রাজনীতিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের যে কথাটা একভাবে আপনারা প্রকাশ করেছেন তার উপরে দাঁড়ান এবং নির্বাচন যত বিলম্বিত হবে, যত অনিশ্চিত হবে, দেশের অভ্যন্তরীণ ঝুঁকি যত বাড়বে, আমাদের আঞ্চলিক ঝুঁকি, চারপাশে আমাদের যে ঝুঁকিটা, দেশের নিরাপত্তার ঝুঁকিটাও তত বেশি বাড়তে থাকবে। এবং এই পরিস্থিতি যদি চলে, আমি সেজন্য কথাটা বলে শেষ করবো, তাই এই পরিস্থিতি আমাদের করণীয় যারা আন্দোলনের কাতারে ছিলাম, মন্টু ভাই পড়াশোনা জীবনের শেষ দিকে আমাদের নেতৃত্ব পেয়েছে, ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে যুগপথ ধারায় আন্দোলন করতেছে। আমাদের অফিসে তার বাসায় অসংখ্য কনফার্মের অফিসে আমাদের সভা হয়েছে। তাহলে আমরা তিনি আমাদের এবারকারের লড়াই গুরুত্বপূর্ণ সেবাহসালা এবার এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশীদার। শেষ কথা যেটা বলতে চাই, আন্দোলনের সমস্ত শক্তিগুলোর মধ্যে কিছু আমরা ভাগ বিভক্তি লক্ষ্য করেছি। বিএনপিকে বলতে চাই, মেহরবানি করে যারা দুর্দিনে আন্দোলনের সাথে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, ওকে সেতু বন্ধনটা কোনোভাবে যাতে ছেড়ে না যায়, এটাকে যত্ন করে রক্ষা করা দরকার। নতুন প্রাণ আমাদের ছাত্র তরুণ নারীরা, নতুন মানুষ, অনেকের আশায় কিন্তু হতাশায় পরিচিত হচ্ছে। মানুষের স্বপ্নটাকে জাগিয়ে রাখা দরকার, আশাটাকে জাগিয়ে রাখা দরকার এবং সমস্ত যে মানুষ নতুন পরিবর্তনের স্বপ্নটা রেখেছে সে মানুষকে ঐক্যবদ্ধ করা দরকার। সেই বাক্যটা বলি, সাপে কাটা রুগীকে নাকি ঘুমাতে দিতে হয় না, এই রুগীকে জাগিয়ে রাখতে পারে। রুগী নাকি ঘুমিয়ে গেলে রুগী নাকি মারা যায়। বাংলাদেশ এখন যে ক্রস রোডের মধ্যে আছে এবং বাংলাদেশ নিয়ে বহু ধরনের অভ্যন্তরীণ আন্তর্জাতিক ভাবে বহু ষড়যন্ত্র, অনেক ধরনের নাশকতার গন্ধ আমরা পাচ্ছি, নানা ধরনের তৎপরতা আমরা গন্ধ পাচ্ছি। এসব আমাদের দায়িত্ব ছিল মাথা ঠান্ডা রেখে, চোখ কান খোলা রেখে
জনগণের ঐক্যটাকে তৈরি করা, লড়াইয়ের শক্তিগুলোর মধ্যে ন্যূনতম সংহতিটাকে গড়ে তোলা এবং জেগে থাকা এখন শেষ পর্যন্ত বেশি আগে যারা বিজয় উৎসব করতে চায় সেটা খুব ভুল হবে। এর বাড়িতে আরেক ধৈর্য আমরা নিই, যে কাজগুলো করি এবং সরকারকে বলেছি আপনি সিরাতুল মুস্তাকিমে হাঁটেন। আপনারা যে কথা বলেছেন বিচার সংস্কার এবং নির্বাচন, মেহরবানি করে এজেন্ডার মধ্যে থাকবেন। আপনাদের দিন দুনিয়া ছোট করে আনেন, এজেন্ডা ছোট করে আনেন এবং এই ধরনের অনির্বাচিত সরকার অনিশ্চিতকালের জন্য থাকলে আমাদের দুর্যোগ দুর্ভোগ কেবলমাত্র নতুন চেহারা নিয়ে, যেটা কেউ আমরা দেখতে চাই। আশা করি মন্তব্যের আজকের এই স্মরণ সভাতে আমরা এই শপথ সভা উচ্চারণ করবো। আমাদের অভ্যুত্থানের যে অর্জন ঐক্যবদ্ধভাবে এটাকে আমরা রক্ষা করতে চাই। আমরা গণতান্ত্রিক উত্তরণের যে চ্যালেঞ্জ সবাই মিলে এটাকে আমরা ধারণ করব, এগিয়ে নেব এবং বাংলাদেশকে সমূহ বিপদ কারো হঠাৎ কারো বাড়াবাড়ির জন্য, বিশেষ কোনো লবি, বিশেষ কোনো অংশ, বিশেষ কোনো গোষ্ঠীকে তুষ্ট করতে যে তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়িত করতে যে আমরা আমাদের দেশটাকে অনিশ্চিত অন্ধকারে নিয়ে যেতে পারি না। সেজন্য লড়াই ঐক্যটা নতুনভাবে আজকে তৈরি করা দরকার। মন্টু ভাইয়ের স্থিতির প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা পাবে যদি এবারকার এই আগামী গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে যদি বাংলাদেশ সর্বভিত্তিক গণতান্ত্রিক পথে হাঁটতে পারে, তাহলে মন্টু ভাইয়ের সন্তান স্থিতির প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা জানাতে পারবো। সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মন্টু ভাইয়ের স্থিতির প্রতি আবারও অফুরন্ত শ্রদ্ধা। সবাইকে ধন্যবাদ।